স্বাদের দিক থেকে অনেকের কাছে আম্রপালি খুবই প্রিয় একটি আম। আকারে ছোট, কিন্তু মিষ্টির দিক থেকে যেন সব আমকে পেছনে ফেলে দিয়েছে আম্রপালি। কিন্তু এই আমটার নামকরণ কিভাবে হলো সেটা কি জানেন? যার নামে নামকরণ করা হয়েছে আম্রপালি, রাষ্ট্র তাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা। প্রায় ২৫০ বছর আগে ভারতের অনিন্দ্য সুন্দরী এই নারীর নাম ছিল আম্রপালি। তিনি ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী। তার রূপে পাগল ছিল পুরো পৃথিবী, আর এই রূপই তার জন্য কাল হয়ে ওঠে। যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী যাকে রাষ্ট্রীয় আদেশে পতিতা বানানো হয়েছিল। আম্রপালি বাস করতেন বৈশালী শহরে। বৈশালী শহর ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর, যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। মাহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পান। তার আসল বাবা মা কে, ইতিহাস ঘেটেও তা জানা যায়নি। যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায়, তাই তার নাম রাখা হয় আম্রপালি। সংস্কৃতে আম্র মানে আম এবং পল্লব মানে হলো পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। তার রূপের চর্চা চারপাশের সব মানুষ যেন পাগল হয়ে গেছে। দেশ বিদেশের রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগল প্রায়। নানা জায়গা থেকে তাকে নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া আর বিবাদের খবরও আসতে থাকে। সবাই তাকে এক নজর দেখতে চান, বিয়ে করতে চান। এ নিয়ে আম্রপালির মা বাবা খুবই চিন্তিত হয়ে পড়েন। তারা তখন বৈশালীতে সব গণ্যমান্য ব্যক্তিকে এর একটি সমাধান করতে বলেন, কারণ সবাই আম্রপালিকে বিয়ে করতে চান। তখন বৈশালীর সব ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন তা হলো আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবে না, কারণ তার রূপ। সে একা কারো হতে পারে না। আম্রপালি হবে সবার। সে হবে একজন নগরবধূ, মানে পতিতা। এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে এভাবে রাষ্ট্র সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল। আম্রপালি শেষ সভায় 5টি শর্ত রাখেন। 1. নগরের সবচেয়ে সুন্দর জায়গায় তার ঘর হবে। 2. তার মূল্য হবে প্রতি রাতের জন্য 500 স্বর্ণ মুদ্রা। 3. একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন। 4. শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে। 5. তার গৃহে কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সবাই তার এসব শর্ত মেনে নেন। এভাবে দিনে দিনে আম্রপালি বিপুল ধন সম্পদের মালিক হয়ে ওঠেন। তার রূপের কথাও দেশ বিদেশে আরো ছড়িয়ে পড়তে থাকে। প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। শোনা যায় তার নাকি 500 জন স্ত্রী ছিল। নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এই নর্তকী বিশ্বসেরা। তখন তার একজন সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখের যোগ্যও নয়। বিম্বিসারের এই কথাটি নজর এড়ায়নি। তিনি তার সেই সভাসদের থেকে আম্রপালি সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন। কিন্তু তার সভাসদ বলেন সেটা সম্ভব নয়, কারণ তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে, আর আম্রপালির দেখা পাওয়া এত সহজ নয়। দেশ বিদেশের বহু রাজাসহ রাজপুত্ররা আম্রপালির প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কিন্তু মন না চাইলে তিনি কাউকে দেখা দেন না। এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরো বেড়ে যায়। তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালিকে দেখে আসবেন। কি এমন আছে সেই নারীর মাঝে যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে। তারপর বহু চড়াই উতরাই শেষে আম্রপালির প্রাসাদ আম্রকুঞ্জে গিয়ে তাকে দেখার সুযোগ পান রাজা বিম্বিসার। কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে ওঠেন। এ যেন সাক্ষাৎ পরী। এ কোনোভাবেই মানুষ হতে পারে না। এত রূপ মানুষের কিভাবে হতে পারে? প্রথম দেখাতেই তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন আম্রপালি। তিনি জানান রাজা যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা তিনি জানেন। এই কথা শুনে রাজা আরো বিস্মিত হয়ে যান। সঙ্গে সঙ্গে রাজা তাকে রানী বানানোর প্রস্তাব দেন, কিন্তু আম্রপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না। উল্টো বহু মানুষের জীবন যাবে, রক্তপাত হবে। তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু বিম্বিসার বৈশালীকে আক্রমণ করে আম্রপালিকে পেতে চান। ওদিকে আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না, তাই তিনি রাজাকে তার নিজের রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোনো আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রুও আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন। তিনি বিম্বিসারকে আটক করে নিজের সিংহাসনে দখল করে বসেন এবং আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন, কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন। পরবর্তীতে আম্রপালির সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান। সেদিনও আম্রপালি অজাতশত্রুর বিয়ের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন। এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হলো? গৌতম বুদ্ধর সময়কাল তখন। গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন বৈশালী রাজ্যের বারান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালির মনে ধরে গেল।
তিনি ভাবলেন, দেশ বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন, আর এ তো সামান্য একজন মানুষ। তিনি সেই সন্ন্যাসীকে 4 মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন। সবাই ভাবলেন বুদ্ধ কখনোই রাজি হবেন না, কারণ একজন সন্ন্যাসী এমন একজন পতিতার কাছে থাকবেন এটা হতেই পারে না। কিন্তু গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন, আমি শ্রমণের চোখে কোনো কামনা বাসনা দেখছি না। সে 4 মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে, এটা আমি নিশ্চিত। 4 মাস শেষ হলো, গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন। তরুণ সে সন্ন্যাসীর নাম ছিল শ্রমণ। সে 4 মাস থাকলেও নিষ্পাপ হয়ে ফিরে আসবে, এটা আমি নিশ্চিত। 4 মাস শেষ হলো, গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন। তরুণ শ্রমণের কোনো খবর নেই। তবে কি আম্রপালির রূপের কাছে হেরে গেলেন শ্রমণ? সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন। তার পিছনে পিছনে আসেন একজন নারী। সেই নারী ছিলেন আম্রপালি। আম্রপালি তখন বুদ্ধকে বলেন, তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনো চেষ্টা বাকি রাখেননি তিনি, কিন্তু এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরপ্রভু আম্রপালি। তাই আজ স্বার্থ ত্যাগ করে বুদ্ধের চরণে আশ্রয় চান তিনি। পরে সবকিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালি। আর এই আম্রপালি নামেই 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুটি আমের মধ্যে সংকরণের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং এর নাম রাখেন আম্রপালি।